রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠক করছে ইসির কর্মকর্তারা। বেলা 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিগত 7টি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। জাতীয় সংসদ এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, বৈঠক কি এখনো চলছে নাকি শেষ হওয়ার সম্ভাবনা আছে? তানিয়া, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি এখনো চলছে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে আসা সিনিয়র সচিবের সাথে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠকটি শুরু হয়েছিল 11টায় এবং বৈঠকটি এখনো চলছে। বৈঠক শেষ হবার পর বিস্তারিত বিষয় জানা যাবে। মিডিয়া সেন্টার একটা ব্রিফ হবার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত যে বিষয়টা জানতে পেরেছি যে তিনি এসেছেন, এর আগে কিন্তু 24শে জুলাই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার এসেছিলেন ভারপ্রাপ্ত স্পিকারের সাথে আলোচনা করতে। সেখানে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত বিষয় জানাতে এসেছিলেন, তফসিল ঘোষণা করার বিষয়। আমরা পরে জানলাম যে তফসিল ঘোষণা করা হয়েছে। 13 তারিখ মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ, 16 তারিখ যাচাই বাছাই এবং 18 তারিখ প্রত্যাহার, 20 তারিখে নির্বাচন। 349 জন প্রার্থী ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে সরকারি দল, বিরোধী দল থেকে মনোনয়ন নেওয়ার কথা। সরকারি দল থেকে 2টো মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, বিরোধী দল থেকে একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। সরকারি দলের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তো নির্বাচনটা হবে 20 তারিখে। নির্বাচনের জন্য যে সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার, সেই প্রস্তুতির বিষয়ে, অগ্রগতির বিষয়ে কিন্তু আজ আলোচনা হবার কথা রয়েছে। দীর্ঘ 35 বছর পর এই রাষ্ট্রপতি নির্বাচনটি হতে চলেছে, অর্থাৎ 1991 সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেখানে ক্ষমতাসীন, বর্তমান যে ক্ষমতাসীন বিএনপি রয়েছে, সেই বিএনপি থেকে কিন্তু নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার যে নির্বাচনটা, সেই নির্বাচনটাকে ঘিরে একটা বড় রকমের আগ্রহ রয়েছে যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে তারা আশা প্রকাশ করছেন। এবং 35 বছর পর যেহেতু একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, এই প্রজন্ম রাষ্ট্রপতি নির্বাচনটাকে দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা উৎসবমুখর পরিবেশই বা একটা উৎসব একটা পরিবেশ বিরাজ করছে, আমরা বলতে পারি। তো সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কথা বলছেন। কথা বলার পর একটা ব্রিফিং হবে আমাদের কাছে মিডিয়া সেন্টারে, সংসদ ভবনে। এর মধ্যে আমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। এছাড়া নির্বাচন কমিশন থেকেও আলাদা ব্রিফ করার একটা সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানার জন্য আমরা অপেক্ষা করছি, আপনাদের সাথেই দেখানোর জন্য, আমাদের যে দর্শক রয়েছে তাদের কাছে। আমার কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকারের কাছে আলোচনা নিয়ে এই ছিল সর্বশেষ। তানিয়া, ধন্যবাদ ফরাদ। ফিরব নিশ্চয়ই আবার আপনার কাছে তথ্য এসে পৌঁছলে। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন সংসদ ভবন থেকে। সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকেও, এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলনীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন সবার সাথে আলোচনা করা হবে। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না। ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই। জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেই জন্য তাদের রাখা হয় না। সেই জন্য
বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন, শব্দ, অক্ষর, বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন সকল দল ঐক্যমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে সেটা আইনগতভাবে বৈধ হবে, সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাও আইনগতভাবে বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। বিদেশে চিকিৎসা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে সরকার এবং আহত জুলাই যোদ্ধারা। ছোট বড় অপারেশন শেষে মাসের পর মাস থাইল্যান্ডে থাকতে চান না চিকিৎসাধীনরা। তারা বলছেন দেশেই থেরাপি সহ চিকিৎসার ফলো আপের নিশ্চয়তা দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন এই নিয়ে পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের। এর মধ্যে বিদেশে চিকিৎসায় 350 কোটি টাকার বেশি খরচ হয়েছে। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব। ছবি তুলেছেন সাগর ফরাজি ও মাহফুজুর রহমান। বিদেশে চিকিৎসার জন্য জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের নানা রকম আন্দোলন সংগ্রামের কথা হয়তো মনে আছে অনেকের। জাতীয় অর্থোপেডিক সহ বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ কেউ গেলেই প্রথম দাবি ছিল তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবির মুখে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে 154 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় অন্তর্বর্তী সরকার, যাদের পেছনে এখন পর্যন্ত খরচ 350 কোটি টাকা। এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন 30 জনের ওপরে। অনেক পেশেন্ট হাঁটাচলা করতেছে, সুস্থ সবল মানুষ, ওদেরকে না পাঠায় আমাদের কি জন্য পাঠাচ্ছেন? চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের বেশ কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথা হয় আমাদের। তারা জানান ছোট বড় অপারেশন শেষে 4 মাসের বেশি সময় ধরে তারা শুধু থেরাপি নিচ্ছেন। আমারে গুলিটা বের করেছে ধরেন 6 মাস হয়েছে, 6 মাসে শুধু থেরাপি নিচ্ছে। সবকিছু আছে বাংলাদেশে, কিন্তু থেরাপি তো দেয় না। গুলি খাওয়ার পরে যে সিনিতে যে মেশিন গুলো দিচ্ছে, ওই মেশিন গুলো তো মনে করেন যে আমাদের এই জায়গার থেকে তো উন্নত মেশিন গুলো সবকিছু। সিআরপিতে আগে যারা গেছিল ফার্স্টে, তারা ওই জায়গা থাইল্যান্ডে আছে, তারা বলে যে এই জায়গাতে সিআরপি থেরাপি ভালো। আমি থাইল্যান্ডে আছি প্রায় 8 মাস, মানে 4 মাস হলো আপনি থেরাপি নিচ্ছেন। বাংলাদেশের সব থেকে সিআরপি হলো মানে বেস্ট। এখানে তো যতটুকু আছে সিআরপি তো সেম, সেখানে তো প্রায় বহুল খরচ, কিন্তু বাংলাদেশে এতটা খরচ হয় না। কথা বুঝতে পারছেন? আর এ থেরাপির পিছনে এই হাসপাতালটি থেকে শুধু মে মাসেই বিল এসেছে 25 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই বিপ্লবের পর আহত জুলাই যোদ্ধাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির যে থেরাপি যন্ত্রাংশ বিনামূল্যে সরবরাহ করেছিল চীন সরকার, সেগুলো কোথায়? অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশ মেডিকেলকে দেওয়া সেই যন্ত্রাংশগুলো কোন অবস্থায় রয়েছে জানতে এবার আমাদের গন্তব্য বাংলাদেশ মেডিকেলের সুপার স্পেশালাইজড হাসপাতাল। আশ্চর্য, এ তো দেখছি বিরাট কর্মযজ্ঞ। দেশি হাসপাতালের এ এক বিদেশি চেহারা। চারিদিকে সব আধুনিক যন্ত্রাংশ, বিনামূল্যে রোগীদের সেবাও দিচ্ছে কর্তৃপক্ষ। এমন আধুনিক সব ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, এবং এই সর্বাধুনিক যন্ত্রপাতিগুলো জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধাদের অর্থাৎ আহত জুলাই যোদ্ধাদের জন্যই চীন সরকার সহায়তা দিয়েছিলেন। অথচ এখন সেই জুলাই যোদ্ধারাই এই ফিজিওথেরাপি কিংবা তাদের যে চিকিৎসাগুলো তার বেশিরভাগই নিতে হচ্ছে থাইল্যান্ডে। প্রধান ফিজিওথেরাপিস্টও স্বীকার করলেন আধুনিক এই যন্ত্রাংশগুলো জুলাই যোদ্ধাদের কল্যাণেই পেয়েছে হাসপাতালটি। তাই প্রশ্নটা স্বাভাবিক, তাহলে সেই জুলাই যোদ্ধাদের কেন থেরাপি নিতে হচ্ছে দেশের বাইরে, খরচ যেখানে কোটি কোটি টাকা? জুলাই আহতদের চিকিৎসার সাথে চায়না এইড, আমাদের বন্ধু রাষ্ট্র, তারা অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার চেষ্টায় এই সেন্টারটি স্থাপন হয়েছে। এই সুবিধাটা ওই সময় ছিল না, এটা শুরু হয়েছে তখনই তার আলটিমেটলি বিদেশে যাওয়া শুরু হয়ে গেছে। থেরাপির জগতে বাংলাদেশে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিআরপি হাসপাতাল। তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল, জুলাই যোদ্ধাদের থেরাপির পেছনে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, এর কি কোনো বিকল্প ছিল না?
রোবোটিক যে কাজটা করবে ওই কাজটাই এখানে করবে। মডিফাই করে আমরা ট্রিটমেন্ট করি যে ইকুইপমেন্টগুলো আছে, আর যে ইকুইপমেন্ট কথা লেজার বা আল্ট্রাসাউন্ড এগুলো আমাদের আছে, টেন্স, ভাইব্রেটর এগুলি সবই আমাদের কাছে আছে। আর যদি ওয়ার্ল্ড ফিজিওতে র্যাঙ্কিং করেন আমরা কিন্তু অনেক উপরে। থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা যেসব থেরাপি নিচ্ছেন সেগুলো ঘুরে ঘুরে দেখান এই চিকিৎসক। জানান থাইল্যান্ডের চেয়ে ফিজিওথেরাপিতে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। থাইল্যান্ড তো ট্রিটমেন্টের মানে ফিজিওথেরাপিতে অনেক পিছনে আমাদের, র্যাঙ্কিংয়ে অনেক পিছনে আমাদের। 400 টাকা 350 টাকা নেই একজন পেশেন্ট একটা সেশনের জন্য, ওদের হলো প্রায় 10,000 15,000 এরকম। আমরা দিয়েছি, আপনি জেনে থাকবেন যে এর আগেও জুলাই যোদ্ধারা আমাদের এখানে সিআরপিতে সেবা নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই অকুপেশনাল থেরাপি সেবাও নিয়েছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে অকুপেশনাল থেরাপি আমাদের ফ্যাসিলিটি সর্বোচ্চটাই আমরা তাদেরকে দিতে সক্ষম। আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেলে তারা যখন চিকিৎসাধীন ছিলেন তখন তাদের উপস্থিতিতেই হাসপাতালটিতে যুক্ত হয় আধুনিক যন্ত্রাংশগুলো। তবে এখন পর্যন্ত নাকি এই আধুনিক ব্যবস্থার কোনো সেবাই পাননি তারা। এমনকি থাইল্যান্ড থেকে ফেরা রোগীরাও নাকি কোনো সহায়তা পাচ্ছেন না। রোগগুলো ঠিক আছে, এগুলো আপনার সব ইনজুরি হয়ে গেছে, তো থেরাপির মাধ্যমে এগুলো ঠিক হওয়ার চান্স ছিল। আমরা পিজি হসপিটালে গেছিলাম, যাওয়ার পর বলছি যে ভর্তি নেয় না, এখন আমাদের জুলাই যোদ্ধাদের ভর্তি নেয় না। কোনো এই হাত দিয়া যা বাম হাত দিয়া যা কোনো একটা কাজ করব, ওই কাজটাই শেষ, মানে ওর লাইফটা নষ্ট করে হারাইছে। যে মানুষের যেমন ইয়ের লোক যুদ্ধ করে, এরকম আমরা নিজেরা যুদ্ধ করতেছি। এই বিমাতা সুলভ আচরণ কার স্বার্থে? শুধুমাত্র থেরাপির প্রয়োজনে কেন মাসের পর মাস জুলাই যোদ্ধাদের থাইল্যান্ডে ফেলে রাখা হয়? আর কেনই বা ফিরে আসার পর সরকারি হাসপাতালগুলো তাদের সহায়তা করছে না? এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড যদি মনে করে ওইখানে থেরাপি নিতে হবে নিবে, যদি মেডিকেল বোর্ড মনে করে যে না এখন তারা বাংলাদেশে এসে থেরাপি নিতে পারে, ফ্যাসিলিটি আছে, তারা বাংলাদেশে চলে আসবে। এই ব্যাপারে আমাদের কোনো নাই। আমার তো ওপেন ডোর, আপনি জানেন, অনেকেই হেঁটে চলে আসে, তাদের অবস্থাটা আমাকে দেখায়। আমি কিন্তু তাৎক্ষণিক ওই হসপিটালের ডিজি, ওই হসপিটালের যে প্রধান, তাদেরকে ফোন দিই। এসব অব্যবস্থাপনার দ্রুতই অবসান হবে বলে প্রত্যাশা করছেন জুলাই যোদ্ধারাও। সুমন তানভীর, ৭১, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে জুলাই অভ্যুত্থানের সময় পলাতক শেখ হাসিনার বিস্ফোরক অডিও ফোনালাপ। এসব ফোনালাপে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় তাকে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর পাল্টা হামলা চালিয়ে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। জবাবে হাসান মাহমুদ এতে সমর্থন জানান। পরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে ফোনালাপে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। একই সাথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার এবং র্যাব ব্যবহারের কথাও বলতে শোনা যায় তাকে। এ সময় সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে তা সংবাদ মাধ্যমে প্রচারেরও নির্দেশ দেন শেখ হাসিনা। 14টি কল রেকর্ড আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যে 14 জনের সাথে ওবায়দুল কাদের সাথে কথা বলেছি। উনি আরও অসংখ্য কথোপকথন আমরা জব্দ করেছি। আমাদের তদন্ত সংস্থা এই কথোপকথন, প্রত্যেকটি কথোপকথনই সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করিয়ে রিপোর্ট জমা দিয়েছে এবং রিপোর্টে দেখা গিয়েছে যে এই কথোপকথনগুলো সত্য এবং তাদেরই ভয়েস। এর একটি কথোপকথনে দেখা যায় যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। এই বক্তব্যের সমর্থনে হাসান মাহমুদ বলছেন যে টিট ফর ট্যাট। এরপরে শেখ হাসিনা বলছেন যে তোমরা সকলে এখন যার যার এলাকায় চলে যাও, নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দাও, এখন থেকে ওদের বাড়িঘরে আগুন লাগাবে পাবলিক। দর্শক, রাজধানীর একটি অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষককে বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিসকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম
Would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাদের তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন থেকে অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি কিন্তু একটি পজিটিভ প্রশ্নের উত্তর পজিটিভলি দিয়েছি, বাট ইট ওয়াজ পোর্ট্রেড ইন ডিফারেন্ট ওয়ে, নেগেটিভ ওয়ে, বাট দ্যাট শুড নট বি। আমি বলেছি এবারে রেজাল্ট ভালো হয়েছে বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশন গুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট, টু মি ইটস এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্য দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, আজকে গিয়ে দেখুন প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই, আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই, 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলো কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে হবে। 2017 সালে হেডমাস্টারদেরকে মামলা করে আটকিয়ে দেওয়া হয়েছিল, 32,000 হেডমাস্টারের নিয়োগ বন্ধ হয়েছে 2017 সাল থেকে। সেই গভর্নমেন্টের তো আদালতের উপরে এতটা প্রচ্ছন্ন তাদের প্রভাব ছিল, যে কোনো রায় তারা নিয়ে আসতে পারতো। কিন্তু দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের একটি অনুষ্ঠানে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী, তার বক্তব্যে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।